আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? কি ব্যাপার? অনেক সময় দেখা যায় একদল অত্যন্ত মেধাবী, দারুণ দক্ষ মানুষ একসাথে কাজ করছে, কিন্তু দিন শেষে ফলাফলটা একদমই সাদামাটা। এটা তো প্রায়ই হয়। কেন এমন হয়? সবাই তো যার যার জায়গায় সেরা, তাহলে একসাথে মিলে সেরা কাজটা কেন বেরিয়ে আসে না? ঠিক। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকে টমাস এরিকসনের বেস্ট সেলিং বই সারাউন্ডেড বাই ইডিয়েটস এর গভীরে ডুব দেব। বইটার নামটা অবশ্য একটু বিতর্কিত। হ্যাঁ, তা বটে, কিন্তু এর মূল বার্তাটা কিন্তু বেশ শক্তিশালী। আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হলো মানুষের আচরণের সেই অদৃশ্য প্যাটার্নগুলো খুঁজে বের করা, যা আমাদের সম্পর্কগুলোকে হয় অসাধারণ করে তোলে অথবা একেবারে নষ্ট করে দেয়। ঠিক ঠিক এখানেই আজকের আলোচনার মূল ভিত্তিটা চলে আসে। ব্যাপারটা হলো, আমরা সবাই যেন ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে চলি। অপারেটিং সিস্টেম ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এরিকসন এই অপারেটিং সিস্টেমগুলোকে বোঝার জন্য একটা সহজ মডেল ব্যবহার করেছেন, যা ডিআইএসসি মডেলের উপর ভিত্তি করে তৈরি। তিনি মানুষের আচরণকে 4টি প্রধান রঙে ভাগ করেছেন: লাল, হলুদ, সবুজ এবং নীল। আচ্ছা, তবে এই মডেলটা বোঝার আগে একটা কথা মাথায় গেঁথে নিতে হবে। যোগাযোগের মূল সূত্রটা হলো, আপনি কি বলছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যজন সেটা কিভাবে শুনছে বা গ্রহণ করছে। রাইট, আসল খেলাটা তো সেখানেই। একদম। এই রঙের বিভাজনটা কিন্তু মানুষকে কোনো বাক্সে আটকে ফেলার জন্য নয়, বরং এটা একটা চশমার মতো, তাই না? ঠিক, যা দিয়ে আমরা অন্য মানুষের পৃথিবীকে তার দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করতে পারি। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন এই 4টি রঙের চশমা পরেই মাঠের খেলোয়াড়দের চিনে নেওয়া যাক। প্রথমেই আসি লাল ব্যক্তিত্বের কথায়। আচ্ছা, আমার মাথায় তো প্রথমেই একজন ক্লাসিক একরোখা সিইওর ছবি ভেসে ওঠে, যারা সবসময় বলেন, আমার হাতে সময় নেই, কাজের কথা বলো। এটা একটা কমন স্টিরিওটাইপ। এটা কি শুধুই স্টিরিওটাইপ, নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে? একজন শান্ত, অন্তর্মুখী মানুষও কি লাল হতে পারে? এটা একটা চমৎকার প্রশ্ন। দেখুন, লাল ব্যক্তিত্বের মূল চালিকা শক্তি হলো ফলাফল এবং নিয়ন্ত্রণ, তাদের গলার আওয়াজ নয়। ও আচ্ছা। তাই একজন চুপচাপ কিন্তু প্রচণ্ড ফোকাসড সার্জনও একজন নিখাত লাল ব্যক্তিত্বের মানুষ হতে পারেন। তাদের লক্ষ্য একটাই, কাজটা শেষ করতে হবে এবং জিততে হবে। ফিনিশ লাইনটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম। তারা দ্রুত সিদ্ধান্ত নেন, ঝুঁকি নিতে ভালোবাসেন আর খুব সোজাসাপটা কথা বলেন। আর এই সোজাসাপটা কথা বলার ভঙ্গিটাই তো সমস্যা তৈরি করে অনেক সময়। হ্যাঁ, একদিকে যেমন সময় বাঁচায়, তেমনি অন্যদিকে অনেকের কাছে রূঢ় মনে হতে পারে। তারা কিভাবে কাজটা হচ্ছে তার চেয়ে কাজটা হচ্ছে কিনা এতে বেশি আগ্রহী। বুঝলাম, কিন্তু একটা টিমে যদি সবাই এমন ক্যাপ্টেন গোছের হয় যারা শুধু হুকুম দিতে চায়, তাহলে তো সর্বনাশ। হা, জাহাজের মুখ একদিকে আর বৈঠা আরেকদিকে। ঠিক তাই। নিশ্চয়ই এদের ভারসাম্য রক্ষা করার জন্য অন্য কেউ থাকে। এদের ঠিক বিপরীত মেরুর মানুষ কারা? একদম ঠিক। এখানেই চলে আসে সবুজ ব্যক্তিত্বের কথা। সবুজ, যেখানে লালরা হলো ইঞ্জিনের মতো, সবুজরা হলো সেই গাড়ির মজবুত কাঠামো, যা সবাইকে একসাথে ধরে রাখে। ওয়াও, সুন্দর উপমা। সবুজ ব্যক্তিত্বের মানুষেরা হলেন সবচেয়ে স্থিতিশীল, সহযোগিতাপূর্ণ এবং নির্ভরযোগ্য। তারা চমৎকার শ্রোতা হন এবং দলের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। পরিবর্তন নিশ্চয়ই তাদের পছন্দ নয়। একদমই নয়। পরিবর্তন তাদের পরিচিত এবং নিরাপদ পরিবেশকে নষ্ট করে দেয়, আর যে কোনো ধরনের সংঘাত বা ঝামেলা তারা সচেতনভাবে এড়িয়ে চলেন। তাদের কাছে দলের স্বার্থই সবার আগে। ঠিক। তার একদিকে টাস্ক ফোকাসড লাল আর অন্যদিকে মানুষ ফোকাসড সবুজ। কিন্তু যোগাযোগের ধরনে তো আরো কিছু ব্যাপার থাকে। যেমন ধরুন, কেউ খুব আড্ডা দিতে ভালোবাসে, আবার কেউ একেবারে চুপচাপ। এই দিকটা কোন রঙগুলো নিয়ন্ত্রণ করে? আড্ডার মধ্যমণি কারা হন? ঠিক ধরেছেন। এখানেই আসে আমাদের পরের দুটি রং, যারা যে কোনো পার্টি বা আড্ডার প্রাণকেন্দ্র। তারা হলেন হলুদ ব্যক্তিত্বের মানুষ। হলুদ নামের মধ্যে একটা উজ্জ্বল ব্যাপার আছে। ঠিক তাই। তারা প্রচণ্ড সামাজিক, মিশুক, আশাবাদী এবং সৃজনশীল। তাদের এনার্জিটা প্রায় সংক্রামক। তারা নতুন আইডিয়া আর নতুন মানুষের সাথে মিশতে ভালোবাসেন। তাদের কথা বলার ভঙ্গিটা বেশ অনুপ্রেরণাদায়ী হয়। যে কোনো নতুন প্রজেক্টের শুরুতে তাদের উৎসাহ দেখার মতো।
কিন্তু তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারা খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে চান না। তাদের কাছে বড় ছবিটাই আসল। সারাক্ষণ এত আশাবাদী আর সামাজিক থাকাটা তো বেশ ক্লান্তিকর শোনাচ্ছে। এর কি কোনো নেতিবাচক দিক নেই? মানে বড় ছবিটা দেখতে গিয়ে ছোটখাটো কিন্তু জরুরি বিষয়গুলো যদি তারা এড়িয়ে যান, তখন কি হয়? ঠিক এই প্রশ্নটাই আমাদের চতুর্থ রঙের দরজা খুলে দেয়। আর তারা হলো নীল। একদম। হলুদের বিশৃঙ্খল আর বড় ছবির ভাবনার ভারসাম্য রক্ষা করে নীল ব্যক্তিত্বের মানুষেরা। তারা হলেন দলের বিশ্লেষক, পারফেকশনিস্ট। ও, পারফেকশনিস্ট। হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের প্রচুর তথ্য, ডেটা এবং প্রমাণ দরকার হয়। তারা চুপচাপ থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে ভালোবাসেন। তাদের প্রিয় কথা হতে পারে, অনুমান করে কাজ করার চেয়ে না করা ভালো। ঠিক তাই। তাদের এই পুঙ্খানুপুঙ্খ এবং সতর্ক মনোভাব ভুলের সম্ভাবনা অনেক কমিয়ে দেয়, কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। অ্যানালিসিস প্যারালিসিস। ঠিক ধরেছেন। অতিরিক্ত বিশ্লেষণের কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যাওয়া। বাহ, তাহলে আমাদের টিমে 4 ধরনের খেলোয়াড়ই আছে। লাল ক্যাপ্টেন, যে জেতার জন্য খেলে। সবুজ ডিফেন্ডার, যে দলকে আগলে রাখে। হলুদ স্ট্রাইকার, যে নতুন নতুন সুযোগ তৈরি করে। আর নীল গোলকিপার, যে নিশ্চিত করে যেন কোনো ভুল না হয়। কিন্তু সমস্যাটা তো তখনই হয় যখন এই ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া থাকে না। বাস্তব জীবনে যখন এই রঙগুলো একে অপরের সাথে মেশে, তখন কি ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়? নাটকীয় পরিস্থিতি তো বটেই। সবচেয়ে ক্লাসিক দ্বন্দ্বগুলোর একটি হলো লাল এবং সবুজের মধ্যে। ও, এটা আমি আন্দাজ করতে পারছি। ধরুন, একজন লাল ম্যানেজার তার সবুজ টিম মেম্বারকে একটা মিটিংয়ে সরাসরি বললেন, তোমার এই কাজের মান একদমই ভালো হয়নি, এটা আজ রাতের মধ্যে ঠিক করে জমা দেবে। লালের কাছে এটা হলো সোজাসাপটা ফিডব্যাক, কিন্তু সবুজের কাছে এটা একটা ব্যক্তিগত আক্রমণ। আর সবুজ মানুষটি তো সংঘাত এড়ানোর জন্য মুখে কিছুই বলবে না। একদম, কিন্তু ভেতরে ভেতরে তার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যাবে এবং তিনি হয়তো কাজটা ঠিকভাবে করার অনুপ্রেরণাই হারিয়ে ফেলবেন। আমি এই পরিস্থিতিটা একেবারে কল্পনা করতে পারছি। সবুজ মানুষটি হয়তো সারা রাত জেগে কাজটা করবেন, কিন্তু তার মনে হবে যে বস তাকে পছন্দ করেন না। ঠিক। অন্যদিকে বসের হয়তো পরের দিন সকালে এটা মনেও থাকবে না। আরেকটা বড় দ্বন্দ্ব তো মনে হয় হলুদ আর নীলের মধ্যে হয়। একদম। ধরুন, একটি নতুন প্রজেক্টের প্ল্যানিং মিটিং চলছে। আচ্ছা। হলুদ টিম মেম্বারটি বড় বড় আইডিয়া দিচ্ছেন, আমরা একটা ভাইরাল মার্কেটিং ক্যাম্পেইন করব, পুরো শহর আমাদের কথা বলবে। আর নীল টিম মেম্বারটি তখন চশমাটা ঠিক করে বলবেন, হ্যাঁ, বলবেন ক্যাম্পেইনের বাজেট কত, আমাদের টার্গেট অডিয়েন্সের ডেটা কোথায়, ROI কিভাবে পরিমাপ করা হবে, আপনার কাছে কি গত 3 বছরের ডেটা শিট আছে? হলুদের কাছে মনে হবে নীল মানুষটি অযথাই সবকিছু জটিল করছে, তার উৎসাহে জল ঢেলে দিচ্ছে। আর নীলের কাছে মনে হবে হলুদ মানুষটি কোনো রকম প্রস্তুতি ছাড়াই হাওয়ায় তলোয়ার ঘোরাচ্ছে। অথচ দুজনেরই উদ্দেশ্য ভালো, শুধু কাজের ভাষাটা আলাদা। ঠিক। বইয়ের সেই কোম্পানির পার্টির গল্পটা এখানে খুব ভালোভাবে খাপ খায়। একটা সাধারণ পার্টি আয়োজন করতে গিয়েই তো 4 রঙের আসল রূপ বেরিয়ে এসেছিল। একদম। গল্পটা ছিল এমন একজন হলুদ সহকর্মী সবার মন ভালো করার জন্য একটা পার্টির প্রস্তাব দেন। স্বাভাবিক। লাল বস দ্রুত রাজি হয়ে যান, কারণ তিনি এটাকে টিমের মনোবল বাড়ানোর একটা সুযোগ হিসেবে দেখেন। কিন্তু নীল সহকর্মী সাথে সাথে পার্টির খরচ, স্থান আর অন্যান্য ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয় নিয়ে এক গাধা প্রশ্ন তুলে ধরেন। ঠিক। আর যখন পরিবহনের একটা সমস্যা দেখা দেয়, তখন সবুজ সহকর্মীরাই নিঃশব্দে এগিয়ে এসে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার একটা উপায় বের করেন। এই ছোট ঘটনাই দেখিয়ে দেয় যে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু চাপের মুখে কি হয়। গল্পে একটা মজার ব্যাপার ছিল। কোনটা? পার্টিতে অ্যালকোহলের প্রভাবে নাকি চরিত্রগুলো একেবারে উল্টে গিয়েছিল। হ্যাঁ, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। সাধারণত হাসি খুশি আর আড্ডাবাজ হলুদ ব্যক্তিরা কয়েক পেগ পান করার পর হঠাৎ চুপচাপ আর অন্তর্মুখী হয়ে যায়। সিরিয়াসলি? হ্যাঁ। অন্যদিকে যিনি সারাদিন অফিসে চুপচাপ আর ডেটা নিয়ে পড়ে থাকেন, সেই নীল ম্যানেজার হয়ে ওঠেন পার্টির প্রাণকেন্দ্র। তার মানে আমাদের অফিসের ব্যক্তিত্ব আর আসল ব্যক্তিত্ব এক নাও হতে পারে। একদম। চাপ এবং সামাজিক পরিবেশ আমাদের ভেতরের অন্য রঙগুলোকে বের করে আনে। একটা কার্যকর দলের জন্য তাই সব ধরনের ব্যক্তিত্বের মিশ্রণ এত জরুরি।
প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে। যা সঠিক পরিস্থিতিতেই কেবল প্রকাশ পায়। ঠিক। আচ্ছা, আমরা সমস্যাটা তো নির্ণয় করলাম, এবার সমাধানের দিকে আসা যাক। কারণ সারা জীবন তো আর ভিন্নমতের মানুষকে এড়িয়ে চলা সম্ভব নয়। সম্ভব নয়। তাহলে যারা আমাদের মতো নয় তাদের সাথে মানিয়ে চলার উপায়টা কি? যোগাযোগের ধরনকে অভিযোজন বা অ্যাডাপ্ট করার ধারণাটা এখানে আসছে, তাই না? একদম। আর মানিয়ে নেওয়া মানে কিন্তু নিজের ব্যক্তিত্বকে পুরোপুরি বদলে ফেলা নয়, বা মুখোশ পরাও নয়। না, বরং এটা হলো বুদ্ধিমত্তা এবং সহানুভূতির পরিচয়। এর মানে হলো পরিস্থিতি এবং ব্যক্তি অনুযায়ী নিজের যোগাযোগের ধরনকে কিছুটা পরিবর্তন করা। যেমন আমরা ভিন্ন দেশে গেলে সেখানকার ভাষায় কথা বলার চেষ্টা করি। পারফেক্ট উদাহরণ। এটাকে বলা যেতে পারে কমিউনিকেশন স্টাইল ফ্লেক্সিং। এটা তো দারুণ একটা ধারণা। তাহলে চলুন কিছু বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যায়। অবশ্যই। ধরুন, আমাকে আমার লাল বসকে একটা কঠিন ফিডব্যাক দিতে হবে। আমি যদি সরাসরি বলি আপনার এই ব্যবহারে আমি কষ্ট পেয়েছি, তাহলে তো হিতে বিপরীত হবে। তাহলে সঠিক উপায়টা কি? খুব ভালো একটি উদাহরণ। লালের সাথে কথা বলার সময় আবেগ সরিয়ে রেখে তথ্যের ওপর জোর দিতে হবে। আচ্ছা, যেমন ভুল পদ্ধতি হতে পারে, বস আপনি যখন সবার সামনে আমাকে ধমক দেন তখন আমার খুব অপমানিত লাগে। এটা বললে তো তিনি আরো রেগে যাবেন। অবশ্যই। সঠিক পদ্ধতি হতে পারে, বস গত মঙ্গলবারের মিটিংয়ে প্রজেক্ট এক্স নিয়ে আলোচনার সময় কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমি কি আপনার সাথে 5 মিনিট আলাদা করে কথা বলতে পারি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে ভবিষ্যতে আমাদের যোগাযোগ আরও কার্যকর হবে? ওয়াও! এখানে সমস্যাটাকে ব্যক্তিগত আক্রমণ থেকে সরিয়ে একটা কার্যকেন্দ্রিক সমাধানে নিয়ে যাওয়া হলো। ঠিক। লালরা সমাধান পছন্দ করে, আবেগ নয়। এটা তো পুরো খেলার নিয়মই বদলে দেয়। আচ্ছা, এবার যদি একজন সবুজ সহকর্মীকে ফিডব্যাক দিতে হয়, ধরা যাক তিনি অতিরিক্ত কাজ নিয়ে হ্যাঁ বলে ফেলছেন এবং তার নিজের কাজের ক্ষতি হচ্ছে। সবুজের ক্ষেত্রে নিরাপত্তা এবং আশ্বাস সবচেয়ে জরুরি। তাদের আচরণের উপর আলোকপাত করতে হবে, ব্যক্তির উপর নয়। মানে তাকে সরাসরি বলা যাবে না, তুমি সবসময় সবাইকে হ্যাঁ বলো কেন। না, বরং এভাবে বলা যায়, আমি দেখছি তুমি দলের সবাইকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আসো, যেটা অসাধারণ একটা গুণ। তবে আমি এটাও খেয়াল করেছি যে এর ফলে তোমার নিজের কাজের উপর বেশ চাপ পড়ছে। এটা অনেক নরম শোনায়। তারপর বলতে পারেন, আমরা কি একসাথে বসে তোমার কাজের একটা অগ্রতালিকা তৈরি করতে পারি? তোমার ভালো থাকাটা দলের জন্য খুব জরুরি। দারুণ! এখানে তাকে সমাধানের অংশ করে নেওয়া হলো, প্রতিপক্ষ হিসেবে নয়। একদম। আর হলুদ আর নীলের ক্ষেত্রে কি করতে হবে, বিশেষ করে যদি একজন নীলকে বলতে হয় যে তিনি বড্ড বেশি সময় নিচ্ছেন? নীলের সাথে কথা বলার আগে আপনার নিজের হোমওয়ার্কটা খুব ভালোভাবে করে যেতে হবে। তথ্য এবং প্রমাণ ছাড়া তাদের কাছে যাওয়া মানে দেওয়ালে মাথা ঠোকা। মানে আর কত ডেটা লাগবে তোমার, এটা বলা যাবে না। একদমই না। বরং বলতে হবে, এই প্রজেক্টের জন্য আমরা যে 7টি ডেটা পয়েন্ট চেয়েছিলাম তার মধ্যে 6টি আমাদের হাতে আছে। আমার বিশ্লেষণ অনুযায়ী প্রথম 6টি ডেটা দিয়েই আমরা 80% নির্ভুলতার সাথে সিদ্ধান্ত নিতে পারি। আমরা কি এগিয়ে যাব? আপনি তাকে তথ্য দিয়েছেন, একটা যৌক্তিক কাঠামো দিয়েছেন এবং সিদ্ধান্তের ভারটা তার হতেই রেখেছেন। কিন্তু একটা নির্দিষ্ট পথের দিকে ইঙ্গিত করে, এটাই তাদের ভাষা। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, তাহলে দেখা যাচ্ছে যে এই রঙের মডেলটি আসলে মানুষকে কোনো লেবেল দিয়ে দেওয়ার জন্য নয়। না, একেবারেই না। বরং এটি একটি টুলবক্সের মতো, যা আমাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং সাধারণ ভুল বোঝাবুঝিগুলো কমাতে সাহায্য করে। এর মূল শিক্ষা হলো, আমাদের চারপাশের কেউই আসলে ইডিয়ট নয়। লক্ষ্যটা অন্যকে পরিবর্তন করা নয়, বরং তাদের ভাষাটা শেখা। কার্যকর যোগাযোগ মানে সেরা শব্দভাণ্ডার থাকা নয়, বরং সেরা অনুবাদক হতে পারা। একদম। আর এই আলোচনার শেষে শ্রোতার জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এই মডেলটি আমাদের 4টি ভিন্ন রঙের কথা বলে, কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষই কোনো একটা নির্দিষ্ট রঙের হয় না। তারা একাধিক রঙের মিশ্রণ। ঠিক। অন্যের মধ্যে প্রধান রঙটি খুঁজে বের করার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো আমাদের নিজেদের ভেতরের রঙের মিশ্রণটি বোঝা। কোন পরিস্থিতিতে আপনার ভেতরের লাল সত্তাটি বেরিয়ে আসে, কখন আপনার সবুজ সত্তাটি আপনাকে পিছিয়ে রাখে। নিজেকে জানা। হ্যাঁ, নিজের ব্যক্তিত্বের এই মিশ্রণ এবং পরিস্থিতি অনুযায়ী এর পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়াটা আমাদের দৈনন্দিন সম্পর্কগুলোকে কিভাবে আরও উন্নত এবং অর্থবহ করে তুলতে পারে। শুধু অন্যকে বোঝা নয়,
নিজেকে নতুন করে চেনার এই যাত্রায় হয়তো সবচেয়ে রোমাঞ্চকর।